রিসেন্টলি ঘটে যাওয়া মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা কিছু ইনফরমেশন এবং ভবিষ্যতে কী ধরনের সিস্টেম হতে পারে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার এই সকল তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক, ওনার এফএস গ্লোবাল মাইগ্রেশন। ওকে, যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা অলরেডি আবেদন করেছেন, বিশেষ করে লাস্ট 6 মাস ধরে আপনারা হয়তো একটা সিনারি দেখেছেন, প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে। কোনোভাবে ইমিগ্রেশন থেকে পার পাওয়ার পরে সমস্যা হচ্ছে এম্বাসিতে। কেন এই সকল ঝামেলাগুলো তৈরি হচ্ছে? আসলে এই সমস্যা ক্রিয়েটের পিছনে সবচেয়ে বড় যার হাত, তা হচ্ছে স্টুডেন্ট নিজেই। আমি স্টুডেন্টকে কেন ব্লেম দিচ্ছি তার কিছু লজিক আমি তুলে ধরছি, ঠিক আছে? অগস্ট 2024 থেকে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট মালয়েশিয়া অ্যাপ্লাই করছে, যেটা রেকর্ড পরিমাণ। মালয়েশিয়ার ইমিগ্রেশন কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, এত বেশি অ্যাপ্লিকেশনের চাপ। সবচেয়ে মজার বিষয় কি জানেন? বেশিরভাগ অ্যাপ্লিকেশন জমা হচ্ছে সিটি ইউনিভার্সিটি, আইইউকেএল, নেদারল্যান্ডস, জেনোবেসি, কিংস ইউনিভার্সিটি কলেজ, তারপরে এই ধরনের আলফা, আরও নিম্নমানের কিছু ইউনিভার্সিটিতে সব স্টুডেন্ট ওখানে জমা দিচ্ছে। এখন ইভেন আমাদের মহাখালী ডিওএসএস অফিসেও স্টুডেন্ট অনেক সময়, বেশিরভাগ সময় বলে যে আমি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব। আর বর্তমানে তো আপনারা বুঝতেছেন, স্টুডেন্ট অনলাইনটাকে বেশি প্রেফার করে, রাইট? বিভিন্ন গ্রুপে জয়েন করে, ওখানে সবার সাথে কথা বলে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে গ্রুপে কারা আছে। যারা রিসেন্ট মালয়েশিয়াতে গিয়েছে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে, এখন তারা নিজেরাই বস সাজার চেষ্টা করে। এরা হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে কানেক্ট করে। ধরেন একজন স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করতে যাবে মালয়েশিয়াতে, কিন্তু সে ওখানে গ্রুপে কোনো না স্টুডেন্টের সাথে কানেক্ট হয়েছে যে হয়তো নিম্নমানের কোনো কলেজে আছে। এখন ওই স্টুডেন্টের তো অথরাইজেশন নাই ভালো কোনো ইউনিভার্সিটি লাইক টেলর্স, ইন্টি, সেগি এগুলো রেফার করার, কারণ তার অথরাইজেশন এবং সে নিজে জানেও না। তাহলে সে রেফার করে কোথায়? সিটি অথবা নেদারল্যান্ডস অথবা আপনার জেনোবেসি, এই সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে। এখন মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি লাস্ট 15-20 বছর ধরে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যেত ছোট ছোট কলেজগুলোতে। এদের উদ্দেশ্য ছিল কি? ওখানে গিয়ে কাজ করা। কলেজের কাছে দিয়ে ওরা আসতো না, বছর শেষে রিনিউ করতো, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো ছিল অ্যাকচুয়ালি। তো এটার সাইড এফেক্ট কী ছিল? সাইড এফেক্ট ছিল স্টুডেন্টগুলা দেখা যাচ্ছে যে ওখানে যাওয়ার পরে কনস্ট্রাকশনে কাজ অথবা ফ্যাক্টরি অথবা নিম্নমানের কাজগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলে। এতে করে স্টুডেন্ট ভিসার যে মিসইউজ এবং যে ইমেজটা নষ্ট হচ্ছে। ধীরে ধীরে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় তারা উপলব্ধি করেছে, না, এরকম চলতে দেওয়া যাবে না। যদি কারো ইচ্ছা থাকে মালয়েশিয়া এসে কাজ করবে, তাহলে ওরা ফ্রিকুয়েন্টলি লাস্ট দেখেন 2022 সালে ওয়ার্ক পারমিট দিয়েছিল, তারপরে 2017 সালে দিয়েছিল, এরপরে রিসেন্টলি দিয়েছিল, এখন আবার ঘোষণা করছে 2025 সালে দিবে, রাইট? এখন মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় অথবা ইমিগ্রেশন অথবা কেডিএন, এদের টার্গেট হচ্ছে এই জাতীয় স্টুডেন্টগুলোকে স্টপ করতে হবে, এরা যাতে মালয়েশিয়া কোনোভাবে না আসতে পারে, এরা ওয়ার্ক পারমিটে আসুক। এখন মালয়েশিয়াতে কোনো ছোট কলেজ রানিং নেই, কোনো কলেজের লাইসেন্স নাই। যারা প্রিভিয়াসলি অ্যাপ্রুভাল করেছে, অ্যাপ্রুভাল করার পরেও তারা যে স্বাচ্ছন্দ্যে ই ভিসা পাচ্ছে তাও না। এম্বাসি জমা দিলে রিজেক্ট হচ্ছে, 1বার 2বার 3বার 4বার এভাবে রিজেক্ট হচ্ছে, ফাইনালি যেতে পারে না। দ্যাট মিনস এটা একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে। মালয়েশিয়া কলেজ যে স্টুডেন্টগুলো যাচ্ছে, যারা কাজকে টার্গেট রেখে মালয়েশিয়া যাচ্ছে, ওই ধরনের স্টুডেন্টগুলোকে স্টপ অলরেডি করে দিয়েছে। এরপরে কলেজ বন্ধ হওয়ার পরে সবাই শুরু করলো কি? ইউনিভার্সিটি কলেজগুলাই। কলেজের সাথে ইউনিভার্সিটি কলেজের ডিফারেন্সটা কোথায়? কলেজ হচ্ছে ধরেন একটা ভবনের 2-1টা ফ্লোর নিয়ে তৈরি, আর ইউনিভার্সিটি কলেজ হচ্ছে হয়তো ছোট একটা ভবন নিয়ে তৈরি করা। এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যাসিলিটিস থাকে না, অথবা কোয়ালিফাইড
কোনো শিক্ষক নেই, ক্লাসরুম নেই। এরাও এক প্রকার লাইক স্টুডেন্ট ভিসার মিস ইউজ করে। এখন একটা ইউনিভার্সিটি কলেজে ধরেন টিউশন ফি 15,000 রিঙ্গিত অথবা 20,000 রিঙ্গিত। এখন সে অধিক পরিমাণ স্টুডেন্টকে আকর্ষণ করার জন্য সে কি করে, একটা ডিসকাউন্ট দিয়ে দেয়। তো ডিসকাউন্ট দেওয়ার পরে যে অ্যামাউন্ট আছে ওটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল। তারা সবাই ধুমায় ওই ইউনিভার্সিটি কলেজগুলোতে অ্যাপ্লাই করে। ধরেন কোটা আছে 100 স্টুডেন্ট আবেদন করতে পারবে অথবা অ্যাপ্রুভাল হবে, কিন্তু আবেদন করতেছে 1,000-2,000 স্টুডেন্ট। তাহলে বাকি স্টুডেন্টগুলো কি হবে? ডেফিনেটলি রিজেক্ট হবে। এখন ইউনিভার্সিটি কলেজগুলো কি করে, মালয়েশিয়ার ইমিগ্রেশনে কিছু অসাধু অফিসার আছে, তাদের সাথে যোগসূত্র করে হয়তো আন্ডার টেবিলে 100 চেয়ে আরও বেশি অ্যাপ্রুভাল ইস্যু করে, কিন্তু এন্ড অফ দ্য মান্থ অর এন্ড অফ দ্য ইয়ার অর এন্ড অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে কিছু কয়েকশো অ্যাপ্লিকেশন স্টাক হয়ে যায়। রিসেন্টলি সিটি ইউনিভার্সিটি বলেন, আলফা অথবা অন্য ইউনিভার্সিটিগুলো অনেক বেশি অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছে। কারণ হচ্ছে অনেক বেশি অ্যাপ্লিকেশন ওদের। সো ইউনিভার্সিটি কখনো আপনাকে বলবে না, অথবা ইউনিভার্সিটি কলেজ আপনাকে কখনো বলবে না আপনি অ্যাপ্লাই করিয়েন না। কারণ হচ্ছে মালয়েশিয়ার যে ইএমজিএস এর পেমেন্ট, অ্যাকচুয়ালি ইএমজিএস পেমেন্ট হচ্ছে 2,000 সামথিং রিঙ্গিত, কিন্তু ইনস্টিটিউশন ভেদে 2,500 রিঙ্গিত অথবা 3,000 রিঙ্গিত অথবা তার চেয়ে বেশি নিয়ে থাকে। এখন দেখেন, একটা অ্যাপ্লিকেশন যখন ওদের মাধ্যমে জমা হয়, ওরা ইএমজিএসে জমা দিবে, ইএমজিএস অথবা ইমিগ্রেশন থেকে যখন রিজেক্ট হয় তখন কিছু রিফান্ড আসে। ধরেন আপনার থেকে ওরা নিল 3,200 রিঙ্গিত, ওদের খরচ হচ্ছে 2,000 রিঙ্গিত, তাহলে বাকি অ্যামাউন্টটা ওদের কাছে থাকতেছে। 2,000 রিঙ্গিত থেকে রিজেক্ট হওয়ার পরে আরও 800 রিঙ্গিত রিফান্ড আসে, এটাও কিন্তু ইউনিভার্সিটি পাচ্ছে। এখন আপনারা এই কথা কখনো চিন্তা করবেন না যে এই টাকাগুলা এজেন্ট পাচ্ছে, না, ইউনিভার্সিটি কখনো অথরাইজ এজেন্টকেও দিচ্ছে না, এই টাকাগুলো তারা ইউজ করতেছে। এখন একজন অথরাইজ এজেন্ট সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করবে, ইনস্টিটিউশন ভালো হবে কি ভালো হবে না, রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কি না, এই সকল চিন্তা করে সে কিন্তু সাজেস্ট করবে ইউনিভার্সিটি। যখন একজন স্টুডেন্ট সরাসরি অনলাইনে কোনো একটা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে, তার ডকুমেন্টে কোনো সমস্যা আছে কিনা কোনো কিছু দেখবে না, জাস্ট বলবে যে অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই করার পরে দেখা হবে কি, রিজেক্ট। আমাদের কাছে বেশ কিছু স্টুডেন্ট আসে যারা 15% গিয়ে রিজেক্ট। ভাই 15% রিজেক্ট হওয়ার কোনো ক্লুই আমি দেখি না। আপনি যদি ডকুমেন্ট চেক করতে জানেন, আপনার 15% রিজেক্ট কখনো হবে না। তাহলে সরাসরি ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করলে 15% কেন রিজেক্ট হয়? এর কারণ হচ্ছে ইউনিভার্সিটি কখনো ডকুমেন্ট চেক করে না। ইন্টারনাল যে ইস্যুগুলো আছে ইভেন তারা জানেও না, আমাদেরকে চেক করতে হয়, রাইট? এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন, ক্যারিয়ান অথবা শিক্ষা মন্ত্রণালয় অথবা গভর্নমেন্ট, তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যেগুলা এক্সপেন্সিভ ইউনিভার্সিটি আছে এগুলাকে হাইলাইট করা, লাইক মাসা, নিলাই, সেগি, টেইলর্স, ইন্টি, তারপরে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। এই সকল ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, এরাও টিউশন ফি বাড়ায় দিচ্ছে। এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে এখন কেউ থাকতে চাচ্ছে না, সবাই চলে যেতে চাচ্ছে। এখন যে পরিমাণে অ্যাপ্লিকেশন মালয়েশিয়া জমা হচ্ছে কল্পনার বাইরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন তো নিয়মিত হিমশিম খেয়ে যাচ্ছে এগুলো হ্যান্ডেল করতে। এ কারণে প্রত্যেকটা ইনস্টিটিউশন খরচ বাড়ায় দিচ্ছে। এখন খরচ বাড়াইলে তো আপনি যাবেন যেগুলোর খরচ কম ওগুলোতে অ্যাপ্লাই করলে আপনাকে ভিসা দিবে না, রিজেক্ট করে দেবে। তাহলে যাবেন কোথায়? ডেফিনেটলি ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনাকে যেতে হবে। আপনি ধরেন নিম্নমানের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে কোনো না কোনোভাবে অ্যাপ্রুভাল পেলেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরেও কিন্তু আপনার শান্তি নেই। শান্তি কীভাবে আপনার নষ্ট হচ্ছে? আপনি এম্বাসিতে জমা দিবেন, আপনার ইন্টারভিউ কল করবে, আপনি কথা বলতে পারেন না, রিজেক্ট করে দেবে। তার মানে হচ্ছে এম্বাসি থেকে ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ ভালো জানতে হবে। বাংলাদেশের স্টুডেন্ট যারা মালয়েশিয়া অ্যাপ্লাই করে, বেশিরভাগই ইংলিশে কথা বলতে পারে না, এটাই সবচেয়ে বড় সমস্যা।
সো আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন না, আপনারা স্পোকেন কোর্স করতে পারেন। স্পোকেন কোর্স করে অ্যাটলিস্ট বেসিক ইংলিশটা ডেভেলপ করতে পারেন, তাহলে তো এম্বাসি থেকে রিজেক্ট হচ্ছে না। যেন বেশি অথবা অন্য ইনস্টিটিউশনগুলো বেশিরভাগে হচ্ছে এম্বাসি থেকে রিজেক্ট করে, যারা অ্যাপ্রুভাল পেয়েছে কোনো না কোনোভাবে, 2বার 3বার 4বার অ্যাপ্লাই করেও কোনোভাবে ভিসা পাচ্ছে না। ভাই আপনাকে ভিসা দিবে না যদি আপনি ইংলিশ না বলতে পারেন। আপনি যে এত সময় অপচয় করতেছেন, সময় অপচয় না করে আপনি তো স্পোকেন কোর্স করেও আপনার ভিসাটা নিতে পারতেন, রাইট? সো পরিশেষে আমি একটা কথা বলবো, এই যে বর্তমান যে পরিস্থিতি, সবার মধ্যে একটা আতঙ্ক, এই আতঙ্ক আমরা স্টুডেন্টরাই তৈরি করেছি। কারণ হচ্ছে আমরা মালয়েশিয়া যাই কাজের চিন্তায়, সবাই এরকম না। কিছু কিছু আছে যারা ভালো স্টুডেন্ট, কিন্তু অনলাইনে বিভিন্ন ব্যক্তির সাথে পরিচয় হয়ে তাদের কথা মতে নিম্নমানের ইনস্টিটিউশনগুলো অ্যাপ্লিকেশন জমা দেয়। যে স্টুডেন্টের ক্ষমতা আছে সেকে ইউনিভার্সিটি পড়াশোনা করা, সেও দেখলাম যে জেনোভার্সিটিতে জমা দিচ্ছে। আরে কেন এগুলোতে জমা দিচ্ছেন? ভাই আমার ওখানে রিলেটিভ আছে, সে জমা দিল। আপনার রিলেটিভ ওখানে আছে, সে হয়তো কাজ করে, সে হয়তো কাজের বিষয় আছে, অথবা কোনো না অন্য কোনো প্রফেশন আছে, সে কিন্তু এডুকেশন কনসালটেন্ট না, সে কিন্তু মালয়েশিয়ার সব ইউনিভার্সিটি সম্পর্কে জানে না। ডোন্ট ট্রাস্ট ইউর রিলেটিভ অর ফ্রেন্ড। আপনি নিজে সার্চ করেন, ইনফরমেশন নেন, আর চেষ্টা করবেন যারা ইউনিভার্সিটি অথরাইজ তাদের মাধ্যমে অ্যাপ্লাই করা। এখানে অনেক ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি আছে মালয়েশিয়ায়। আপনি ইউসিএসআইয়ের দিকে চিন্তা করেন, ওদের কিউএস র্যাঙ্কিং বর্তমানে কত? 300-র মধ্যে। টেইলর্স 300-র মধ্যে। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সাইবারজিয়া, মাল্টিমিডিয়া, ইন্টি, এগুলো সবগুলোর র্যাঙ্কিং অনেক ভালো, সব 500-600-র মধ্যে র্যাঙ্কিং। এই জাতীয় ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই কেন করেন না? আপনারা কেন যাচ্ছেন নিম্নমানের ইউনিভার্সিটিগুলোতে? এখন দেখেন, আপনার যদি একাডেমিক রেজাল্ট অনেক ভালো থাকে, 4.5 অথবা তার চেয়ে বেশি থাকে, নীলা ইউনিভার্সিটি আপনাকে 50% স্কলারশিপ দিচ্ছে। এখন নীলা ইউনিভার্সিটি 50% স্কলারশিপ পাওয়ার পরে টিউশন ফি কিন্তু সিটি ইউনিভার্সিটির মতো হয়ে যাচ্ছে, অনেক কম। এখন স্টুডেন্টের কমপ্লেন থাকে, ভাই এটা তো কেএল থেকে একটু দূরে। কত দূরে? আধা ঘন্টা 40 মিনিট লাগে। এই ধৈর্য কি আপনাদের নাই? এই সামান্য ডিস্টেন্সের কারণে আপনার নীলা ইউনিভার্সিটি যাচ্ছেন না, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি যাচ্ছেন না, ইউনিভার্সিটি অফ সাইবারজিয়া যাচ্ছেন না। এগুলো তো হচ্ছে সাইবারজিয়া নীলা এরিয়াতে, কেএল থেকে আহামরি দূরে না, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে যেতে, রাইট? সো এই জাতীয় ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। সেফলি আপনারা কাজ করেন। আপনার মালয়েশিয়া অবশ্যই পড়ালেখার জন্য অনেক ভালো একটা ডেস্টিনেশন, কিন্তু মালয়েশিয়া যাওয়ার আগে তো আপনার ভিসাটা এনশিওর করতে হবে। মালয়েশিয়া যত খারাপ কোয়ালিটি স্টুডেন্ট ছিল আগে, সবাইকে ভিসা দিত, বাট নাও সিচুয়েশন টোটালি চেঞ্জ। সো এখন আপনাকে কনফার্ম ভিসার জন্য কি করতে হবে? 1 নম্বর হচ্ছে ভালো ইউনিভার্সিটি চুজ করতে হবে, 2 নম্বর হচ্ছে ইংলিশে ভালো দখল থাকতে হবে, স্পেশালি স্পোকেন ইংলিশে। সো এই সবগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করবেন। যারা এখনও অ্যাপ্লাই করেন নাই, তারা হয়তো আমার এই ভিডিও দেখে কিছু ইনফরমেশন পাবেন এবং ভালো ডিসিশন নিতে পারবেন। আর একটি কথা, আপনারা হয়তো আমাকে চিনেন, আমি প্রায় 13-14 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং মালয়েশিয়া দীর্ঘদিন ধরে আছি। আমি কিন্তু মালয়েশিয়ার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন। এই যে রিজেক্ট হওয়ার যে ভয়, এত ভয়ে থাকার দরকার নাই। আমি আপনাকে সুবিধা দিচ্ছি, আপনি ভিসা হওয়ার পরে আমাকে পেমেন্ট দিন, যেই ইএমজিএস পেমেন্ট এগুলো আমি করে দেবো, অ্যাম্বাসি, ই ভিসা সব কিছু করে দেওয়ার পর আপনার পেমেন্ট দিন। ডোন্ট ওয়ারি, এত টেনশন নিয়ে কি ভিসা প্রসেসিং করা যায়? ইজি ওয়েতে আসেন, কাম অন। সো ইজি ওয়ে আসার জন্য কী করতে হবে? এফএস গ্লোবালের সাথে কন্ট্যাক্ট করতে হবে। থ্যাংক ইউ।